প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল তো শুনেছেন সেই 4 অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে অবশেষে এফআইআর করা হয়েছে। সেই আগস্ট মাস থেকে নির্বাচন কমিশন বলে আসছিল যে এফআইআর করুন, করা হচ্ছিল না। নানান সব বাহানা দেওয়া হচ্ছিল। তারপরে তো কত গরম, না করব না, আমাদের অফিসার, কমিশনের কি এখতিয়ার আছে, এখন কি ভোট ঘোষণা হয়েছে যে যা বলবে তাই শুনবো বা এফআইআর করবে? রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব বলতেন, কিন্তু অনেক চিঠি দেওয়া নেওয়া হয়েছে। তারপরে তলব করা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে দিল্লিতে। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকেও, তার আগেও মনোজ পন্তকে একবার তলব করা হয়েছিল, উনি কি বলে এসেছিলেন কে জানে, কিন্তু কাজটা করেননি। কিন্তু নন্দিনী চক্রবর্তীকে ডাকার পরে উনি ফিরে এসে, এবং ফিরে আসার পরই ওই খবরটা সামনে এলো গতকালকের যে ডেটটা 17 তারিখ বিকেল 5টার মধ্যে এফআইআর করতে হবে এবং রিপোর্ট দিতে হবে কমিশনে। তো দেখলাম কালকের যে ডেডলাইন ছিল তার মধ্যেই সত্যি এফআইআরটা করা হয়েছে। এবং এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে বলেছেন, মানে এফআইআর কথাটা উচ্চারণ করেননি, হয়তো লজ্জা পেয়েছেন। কারণ উনি বলতেন না যে না হবে না, কিন্তু করতে তো হয়েছে, ফলে হয়তো লজ্জাতে এফআইআর শব্দটা বা এই এফআইআর কথাটা উনি উচ্চারণ করেননি। কিন্তু অন্য সূত্রে যে খবরটা এলো যে হ্যাঁ, উনি বলেছেন নবান্নে বসে যে ব্যবস্থা নিয়েছি ভদ্রতার খাতিরে, কমিশন বলেছে বলে। কিন্তু খবর এলো যে হ্যাঁ, এফআইআরটা হয়েছে। কিন্তু দর্শক, রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলে থাকেন যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হচ্ছে না, তাদের কথা শোনা হচ্ছে না। তো আমি দর্শক যেটা করেছি আজকে, আমি এই যে 4 অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, তাদের মধ্যে একজনের নাম্বার জোগাড় করেছিলাম। তো জোগাড় করে আমি একটু জানার চেষ্টা করছিলাম যে ঠিক ওনাদেরও বক্তব্য জানা উচিত, ওনাদের কি বলার আছে। এই যে এত কথা একতরফা কার্যত বলা হচ্ছে কমিশনের তরফ থেকে। একতরফা এই জন্যই বলছি, মুখ্যমন্ত্রী যা বলার বলছেন, কিন্তু অফিসারদের তরফ থেকে তো কোনো রিয়াকশন আসছে না। তো ওনাদের কি বলার আছে, তো আমি সেটা জানার জন্যই ফোন করেছিলাম ইনাদের মধ্যে একজনকে। 3 নম্বরে যার নাম বিপ্লব সরকার, WBCS, উনি ইআরও ময়না, পূর্ব মেদিনীপুর। যে ওনাদের কি বক্তব্য আছে জানার জন্য আমি খুব সফটলি ফোনটা করেছিলাম, রেকর্ডিংটা অন করেছিলাম। তো দেখুন কি কথা হয়েছে, কারণ ওনাদের বক্তব্য তো শোনা দরকার। তো দেখুন আমার সঙ্গে কি কথা হয়েছে, কতক্ষণ কথা হয়েছে এবং কখনই বা ফোনটা কেটে দিলেন। আগে দর্শক একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। হ্যালো। হ্যালো, বিপ্লব সরকার বলছেন? হ্যাঁ, কে বলছেন? নমস্কার, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। হ্যাঁ, না, আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলার মতো। না, আমি শুধু একটা বিষয় জানতে চাইছিলাম যে এফআইআরটা হয়েছে না গতকালকে আপনাদের হুম, হুম, বিরুদ্ধে, হুম, হুম। তো সেটা মানে কি বুঝছেন? এফআইআর এর মতো একটা মানে ব্যাপারটা হয়ে গেল কেন? না, না, আমি তো এই মুহূর্তে এই বিষয়ে নিয়ে কিছু বলতে পারবো না। আচ্ছা, মানে আমি মানে কারণটা যেটা আর কি, যে অভিযোগটা আসছে না আপনার না, বিরুদ্ধে। না, না, এটা নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না, কমেন্ট করার মতো। আচ্ছা, আপনি কি এর মধ্যে মালয়েশিয়া গেছিলেন পরিবারকে নিয়ে? হ্যাঁ, আপনাদের এই সাসপেনশন বা এ চলাকালীন যাওয়া যায় না বলে একটা শুনছিলাম, এরকম কি যাওয়া যায় বাইরে? না, পারমিশন নিয়েই আমি প্রেয়ার করেছিলাম, তারপরে গেছিলাম। সেটা আচ্ছা, সাসপেনশন উঠে যাওয়ার পরেই গেছিলাম। আচ্ছা, ও সাসপেনশনটা উঠে যাওয়ার পরে গেছিলেন হুম, না? হুম, হুম। ওটা কতদিন ছিল আপনাদের? 3 দিনের মতো। 3 দিন সাসপেনশন ছিল। মানে আপনি কি এখন তাহলে কাজ করছেন তো ও নর্মাল সাসপেনশন কদিন ছিল সেটা এই ও মুহূর্তে বলতে পারবো না। হুম, ও 3 দিন বাইরে ছিলেন, মানে হুম, হুম, সাসপেনশনটা কত জানেন না। তাহলে সাসপেনশন উঠে যাওয়ার পরে আপনি গেছিলেন, তাই তো? হুম, হুম। আর এখন কি আপনারা নর্মাল কাজ করছেন, যেমন ডিপার্টমেন্টের কাজ? আমি ছুটিতে আছি এই মুহূর্তে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন না যে ইলেকশনের কাজের বাইরে ওনারা কাজ করতে পারবেন। না, না, আমি ছুটিতে আছি। আপনি ছুটিতে আছেন। তো ওই লগ ইন পাসওয়ার্ড দেওয়ার ব্যাপারটা আমি একটু জানতে চাইছিলাম। লগ ইন পাসওয়ার্ড নাকি না, থার্ড এই বিষয়ে পার্টিকে। আমি কোনো কিছু বলতে পারবো না, কিন্তু জানেন তো রাজ্য সরকার তো এফআইআর করেছে। তো ঠিক আছে, মানে অফিসিয়ালি হলো। সত্যি কি এফআইআর হয়েছে, মানে খবর আছে আপনাদের কাছে? হ্যাঁ, হ্যাঁ,
স্টেট গভর্নমেন্ট মুখ্যমন্ত্রী নিজে বলছেন। না, মুখ্যমন্ত্রী এফআইআর কথাটা উল্লেখ করেননি গতকালকে। আমি নিউজে তো দেখছি। আহ, মানে এটা কি আপনার মনে হয় মানে আপনার কোনো ভুল ছিল এ বিষয়ে নাকি? আমি কিছু বলবো না। এফআইআর হলে তো চাকরিটা তো সমস্যা দেখা দিতে পারে নাকি? আপনারা তো আপনাদের মতো করে ভিডিও বানান, কখনো তো এই এতদিন এত সেই ভিডিও জন্যেই বানিয়েছেন, কখনো তো একবার কারোর সাথে কথা বলার প্রয়োজন মনে করেননি। না না, আমরা তো ঠিকই যোগাযোগের আছে, নাম্বার ভালো। পাইনি, আপনারা নাম্বার আপনাদের পাইনি। মতো করে বানাবেন, এটাই এক্সপেক্টেড। না না নিজেদের মতো করে বক্তব্য বলবেন, না না, এটা নিজে পাবলিক খাবে। নাম্বার নাম্বার পাইনি তো ওই জন্য তো আপনার নাম্বারটা জোগাড় করে একটু যোগাযোগ করছি। না, আমি একসময় আপনার এই চ্যানেল দেখতাম খুব। হ্যাঁ। তো তারপর যখন বাস্তবের সঙ্গে মেলালাম, আহ, এই ইনসিডেন্টে নিয়ে অনেক ভিডিও বানিয়েছেন, তারপর থেকে না না, ছেড়ে দেখুন দিলাম এটা দেখা। এটা তারপর এটা দেখলাম তো এটা এটা বাস্তব থেকে কত দূরের ভিডিও আপনারা বানান, আর কতটা গভীরে গিয়ে কোনো বিষয় জানেন। না দেখুন, এটা তো যেটা বলা হচ্ছে এটা তো একটা খুব খারাপ লাগার জায়গাও থাকে না যে মানে দায়িত্ব থাকে এতটা, দেখুন, কিন্তু আমি তাই জানি আপনি আমার সাথে কথা বলছেন, রেকর্ড করছেন, এগুলো নিয়েও ভিডিও বানাবেন। সো আপনি একটু ক্লিয়ার করে বললে আমাদের সুবিধা হয়, মানুষও না, জানতে চান। সেটা আমি যখন ধরুন রিটায়ার আপনি করবো যদি তখন আপনি বলতে যদি পারবো, কিছু না বা বলেন সেটা মানুষ ধোঁয়াশা হিসেবে থাকলো। হ্যাঁ, আর আমি যদি রিটায়ার আপনি করবো যখন, অথবা গভর্নমেন্ট যদি মনে করে একে চাকরি থেকে বরখাস্ত করবো, সেটা হওয়ার পরে বলতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমি সার্ভিসে আছি ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না। মানে এই যে না বললেই তো মানুষের মনে নানান প্রশ্ন তৈরি হয়, না বললে একটা হ্যাঁ, প্রশ্ন হয়। তো, সেই প্রশ্নটা তো আপনারাই তৈরি করবেন, আপনাদের মতো করে ব্যাখ্যা করুন। নো না, ইস্যু। মানে মেন অভিযোগের জায়গাটা আমি জানতে চাইছিলাম, যে যেটা কমিশন বলতে চাইছে যে লগ ইন পাসওয়ার্ড অন্য অন্য লোককে দেওয়া, আমি ওইটা একটু ক্লিয়ার করলে তাহলে মানুষও জানতে পারে। কারণ না, মুখ্যমন্ত্রী ওটা বলছেন জানতে না, হলে আপনাকে, মুখ্যমন্ত্রী বলছেন না যে না না, ওটা জানতে হলে আপনাকে আরপি অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্ট, ইয়ারোনেট, সবগুলো জানতে হবে। তো এতগুলো ব্যাখ্যা করে বোঝানোর সময় নেই, আর আমি এটা বলতেও পারবো না আর কি। হুম, এই এই জন্যই তো সমস্যা, না কারণ কমিশন অর্ডার দিচ্ছে, আপনাদের দিক থেকে রিয়াকশন আসছে না। এবারে আমরা কি করে সঠিকটা জানি বলুন তো এবার? মুখ্যমন্ত্রী বলছেন যে আত্মপক্ষ সমর্থন করতে সুযোগ দেওয়া হয়নি, তো কেউ যদি ওদিক থেকে না বলেন আপনারা, তাহলে আমরা কি করে শিওর হবো যে কোনটা ঠিক কোনটা ভুল? ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের দোষ হয়ে যাচ্ছে। তো দর্শক, এই হচ্ছে কথা। কয়েক মিনিট, তারপর তো ফোনটা কেটে দিলেন। অ্যাকচুয়ালি আমি প্রথমে নর্মালি ফোনটা করছিলাম, তারপরে ওনাকে হয়তো বলতাম যে আপনি কি ডিরেক্টলি বলবেন, তাহলে আমি মানে প্রপারলি ইন্টারভিউ যেভাবে নেওয়া হয় সেটা নেব। তো দেখলাম উনি আর তো কথা বলার ইচ্ছেটা দেখালেন না। আর আমার এটাও রেকর্ডেড হচ্ছিল, আমার এমনি কল রেকর্ড হয় আর কি, করতে হয়, নানান সব তো থ্রেট হুমকি আসে। তো আমি এটাই আপনাদেরকে শুনিয়ে দিলাম এই জন্যে, কারণ উনিও জেনে গেছেন যে আমার কল রেকর্ডটা হচ্ছে, এটা নিয়ে আমি ভিডিও করতে পারি, মানে উনিও অবগত আর কি। তো যখন উনি নিজেই বুঝে গেছেন যে এটা রেকর্ড হচ্ছে, আমি ভিডিও করতে পারি, তারপরে উনি জেনেছেন যে রেকর্ডেড বিষয়টা, সেই জন্য আমি এটাই চালিয়ে দিলাম। নাহলে আমি সাধারণত এগুলো করি না, খুব সমস্যায় না পড়লে, একেবারে মুখ কেউ খুলতে না চাইলে। আমি চাইছিলাম যে ওনার প্রপার একটা ইন্টারভিউ করব ফোনেতে, তার আগে একটু কথা বলে নিই, একটু জেনে নিই। আবার এরকমও হয়, মানে সব হলো কথা, যখন ইমন স্যার তাহলে একটু একটা ইন্টারভিউ করি, তখন না না দেবো না। তো সেই জন্যে আমাকে তার আগে খানিকটা, আমি যদি প্রথমেই বলতাম যে আমি আরামবাগ টিভি থেকে বলছি আপনি বলুন একটা ইন্টারভিউ দিন, নিশ্চয়ই উনি প্রথমেই লাইনটা কেটে দিতেন, তাহলে যে কথাগুলো শুনলেন এটাও শুনতে পেতেন না, জানতে পারতেন না। সেই জন্য প্রথমে একটু নর্মাল কথা বলে আগে জেনে নিই, তারপর আমরা আর কি বাকিটা করি। যদি রাজি থাকেন ভালো, না থাকলে কিছু করার নেই। তবে এই কল রেকর্ড আমি আনলাম এই জন্যে, কারণ যেহেতু উনি নিজেই অবগত কল রেকর্ডটা হয়েছে। তো এবং উনি যখন বললেন যে জানি আপনি কল রেকর্ড করছেন, আমি কিন্তু ওখানে বলিনি যে না 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 করছি না, আমি বলিনি, কারণ আমার পরে থেকে মনে হয়েছিল যে উনি আর প্রপারলি ইন্টারভিউ কথা বলবেন না। সুতরাং উনি যখন বুঝছেন কল রেকর্ড, ওকে, উনি বুঝে থাকুন, জেনে থাকুন কল রেকর্ড, এবং এটা নিয়ে আমি খবরে করতে পারি। ফলে আমি আমার জায়গাতে ঠিকই আছি। কিন্তু দর্শক, কি বুঝলেন এখান থেকে? প্রথমত আমি যেটা বুঝলাম, আমার এক দর্শক হারিয়েছি। উনি আরামবাগ টিভিটা দেখতেন, পরে উনি খুব কষ্ট পেয়েছেন আর কি। আরামবাগ টিভি ওনাদের ব্যাপারে যে খবরটা যেভাবে করছে, তাতে ওনার কোথাও মনে হয়েছে খবরটা ঠিক না।
সেই জন্য উনি আগে দেখতেন আরামবাগ টিভি, এখন আর দেখছেন না। ফলে আমি আমার এক দর্শক হারিয়েছি, এটা একটা ব্যাপার। তাতে আমার খুব যে বেদনা আছে তা না, কিন্তু আমি এটাও বলতে পারি আমরা কিন্তু কোনো খবর ইচ্ছাকৃতভাবে বিকৃত করতে চাই না, এটা আরামবাগ টিভির কখনো উদ্দেশ্য নয়। কিন্তু কখনো কখনো কোনো খবরের প্রশ্ন তৈরি হয় কেন? কারণ অন্য পক্ষের তরফ থেকে কোনো উত্তর পাই না বলে। ধরুন এক পক্ষের বক্তব্য আসছে, অন্য পক্ষের বক্তব্য আসছে না, সেখানে তো আমরা তো ক্রস ভেরিফিকেশন করতে পারছি না। করতে পারছি না তো। এই যে ধরুন এতক্ষণ কথা বললাম, তার মধ্যে কি ওনার তরফ থেকে সেই অর্থে কোনো উত্তর এলো? উনি বললেন যে না, আমি বলতে পারবো না। সত্যি হয়তো ওনাদের সার্ভিস রুলের ব্যাপার আছে, হয়তো প্রকাশ্যে কিছু বলা যায়ও না। যদি কেউ না বলেন তাহলে বুঝবো কী করে? মুখ্যমন্ত্রী শুধু হুজ্জুতি করে বেড়াচ্ছেন, না কিছু হয়নি। আরে কমিশন বলছে লগ ইন পাসওয়ার্ড দিয়ে নাম তুলে দেওয়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। একটা লজিক্যালি উত্তর দেবেন তো উনি বা ওনাদের বা কোনো অংশের তরফ থেকে। ওনাদের তো সংগঠনও আছে, তো তাদের কোনোভাবে একটা উত্তরটা দেওয়া হোক। উত্তর যদি ওদিক থেকে না আসে, আর এদিক থেকে কমিশন বারবার চিঠি পাঠাচ্ছে, কেন ব্যবস্থা হচ্ছে না, এরকম অন্যায় হয়েছে, তো আমরা কি করব? ফলে উত্তরটাও কিন্তু জরুরি, উত্তর দেওয়াটাও জরুরি। সার্ভিস রুলে আছে, কথা বলতে পারবেন না, আর কি কথা আটকাবেন? যখন অ্যাকশান হয়ে যাচ্ছে, যখন সাসপেনশন, এফআইআর ইত্যাদি, তো এবার তো কথা তো বলতেই হবে। তো না বললে তাহলে ওই আমরা যেদিক থেকে যা ইনপুট পাচ্ছি সেগুলো দিয়েই খবর করতে হবে। তাতে আপনার আপনি মনক্ষুণ্ণ হতে পারেন যে খবরটা ঠিক হচ্ছে না। তো ঠিক করতে গেলে আপনাদের বক্তব্যটাও তো প্রয়োজন রয়েছে। তো সেটা যদি না বলেন প্রকাশ্যে যে এই ব্যাপার, এরকম কিছু না, তাহলে আমাদের দোষটা কোথায় হয়ে গেল? ফলে আমাদের ওপরে রাগ করে, অভিমান করে আরামবাগ টিভির থেকে সরে যাওয়া শুধু কি আরামবাগ টিভি একা করছে? উনি আরামবাগ টিভি দেখতেন, এটা ভালো লাগলো যে উনি দেখতেন, কিন্তু আরও অনেকেই, সবাই দেখবেন একই ধারাতে খবরটা করছে। কেন করছে? কারণ উল্টো পক্ষের রিয়াকশনটাই আসছে না, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হুজ্জুতি ছাড়া আসছে না। তো বলুন আপনাদের কি বলার আছে, যদি আপনারা মনে করেন যে না আমরা নির্দোষ। শুধু এই যে ধরুন, কেন প্রশ্ন তৈরি হবে না? সাসপেন্ড করা হয়েছিল, সাসপেনশন নাকি উঠেও গেছে, নিজেই বলছেন। কদিন ছিল উনি জানেন না। এটা কখনো হতে পারে? একজন অফিসার তার সাসপেনশন কবে থেকে কদিন পর্যন্ত ছিল এটা উনি জানবেন না? এটা হতে পারে? এটা উনি জানেন যে সাসপেনশন উঠে যাওয়ার পরে উনি মালয়েশিয়াতে বেড়াতে গেছিলেন বা কিছু করতে গিয়েছিলেন, 3 দিন সেখানে ছিলেন। তাহলে এই যে ক্লিয়ারেন্স পেয়েছেন বাইরে যাওয়ার, তো সেটা কখন হয়? সাসপেনশন উঠে যাওয়ার পরে। তো সাসপেনশনটা কবে উঠলো বা উঠেছে কিনা এটা তো ওনার তো অবগত থাকার কথা, একজন সচেতন একজন মানুষ, WBSS র্যাঙ্কের। ফলে এইগুলো ধোঁয়াশা তৈরি করে যে সাসপেনশন হয়ে গেল, উঠে গেল। আবার উঠে গেছে, উনি এখন আবার ছুটিতে আছেন, কাজও করছেন না। মুখ্যমন্ত্রী বলছেন যে অন্য কাজ করবেন, কালকেই বলেছেন, নিশ্চয়ই শুনেছেন। তো এই যে যদি এইসবের প্রপার উত্তর না দেওয়া হয়, তো প্রশ্ন তো তৈরি হবে। এখন উনি বলছেন এইসব অ্যাক্ট বোঝাতে হবে, দেখুন অত বড় ক্লাস তো নিশ্চয়ই আমাদেরও সময় নেই, অত আমরা মিডিয়ার লোকেরা সমস্ত কিছু ট্রেনিং নিয়ে খবর করবেন, সমস্ত কিছু বিষয় সেটা তো না। ইনপুট বেসিক কিছু পয়েন্ট নিয়ে করা হবে। বেসিক যে পয়েন্টটা কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে নাম অবৈধ সব নাম ঢোকানোর ব্যবস্থা করা হয়েছে, লগ ইন পাসওয়ার্ড কি থার্ড পার্টি কেনা কাকে সব দিয়ে। তো বেসিক পয়েন্ট, সাধারণ 2 লাইনের একটা ব্যাপার, তো সেটুকু বুঝিয়ে দিন না যে ব্যাপারটা কি, কমিশন যেটা বলতে চাইছে সেটা অ্যাকচুয়ালি কি, আপনারা অ্যাকচুয়ালি কী করেছেন সেটা বললেই তো বিষয়টা হয়ে যায়। উনি আমাদের ওপরে মনক্ষুণ্ণ হয়েছেন, আরামবাগ টিভির ওপরে মনক্ষুণ্ণ হয়েছেন। ওরা কোথাও মনে হয়েছে যে আরামবাগ টিভির খবরটা ঠিক হচ্ছে না, আগে ভাবতাম এই, তারপর দেখলাম বাস্তবের সঙ্গে অনেকটা দূর, কিন্তু আমরা তো বাস্তবের কাছাকাছি পৌঁছাতে চাইছি। তো সেই জন্যই তো এত কষ্ট করে ফোন নাম্বার জোগাড় করে আপনাকে ফোন করেছিলাম। আরও কিছু প্রশ্ন ছিল, আর আমি কত বিরক্ত করব। আরও কিছু প্রশ্ন ছিল, উনি লাগাতার বলে কেন বলবো না মধ্যেও আমি কিছু বলিয়ে নিয়েছি। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন খুব সফটলি। আমাদের যেটা কাজ আর কি, আমরাও জানি যে উনি প্রথমেই আমি যদি চার্জ করে দিতাম, আপনাদের কেউ বলবেন এত মিনমিন করে কেন প্রশ্ন করলেন। আরে সব জায়গায় প্রথমে হিট করে দিলে তো কিছু, এই যে 4 মিনিট কথা বললাম এটা হতো, 3 সেকেন্ডের মধ্যেই ফোনটা কেটে যেত। তো আমি আমার কৌশলগতভাবে আমি আমার কথা বলে আমি আবার যতটা পেরেছি ইনপুট তথ্য বের করে নেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি। তো আমি চাই ওনাদের বক্তব্য পরিষ্কার হয়ে আসুক, কেন কমিশন বেআইনিভাবে ব্যবস্থা নেবে, কেন সেটা তো আমরা কখনো বলবো না। আমরা বলি না যে কমিশনের ব্যাপারে যে কমিশন যা করছে সব ঠিক করছে।
কেন কেন বলি, কেন বলবো? কমিশন যদি বেনিয়মে কিছু সাসপেন্ড করে সেটা তো আমরা কখনো মানবো না। কেন হবে? একজন মানুষ, একজন অফিসার, ডব্লিউবিসিএস অফিসার যথেষ্ট সম্মানের জায়গা, আর কমিশন খামাখা ব্যবস্থা নেবে, এটা আমরা সহ্য করবো নাকি? ফলে কমিশন যেটা বলতে চাইছে তার ব্যাখ্যাটা দিন না, তার ব্যাখ্যাটা আপনারা দিন না। এটা সত্যিই তো পরিবারের কাছে, আপনাদের কাছে খুবই কষ্টের যে একজন এই র্যাঙ্কের অফিসার, যাদের নাম ধরে ধরে ছবি দেখিয়ে দেখিয়ে খবর হচ্ছে মিডিয়াতে, নিশ্চয়ই আপনাদের পরিবারের লোকজন আছেন, তাদের কাছে খুবই যন্ত্রণার, আত্মীয় স্বজন আছে, খুবই যন্ত্রণার, সেটা আমরা বুঝি কোথাও। একজন ডব্লিউবিসিএস অফিসার 2012 আমি দেখতে পাচ্ছি, তো সেখানে খুব যন্ত্রণার, তো খুব যন্ত্রণার। তো যদি আপনারা সার্ভিস রুল অনুযায়ী বলতে না পারেন, আপনাদের কি সংগঠন বা কি আছে, ঠিক প্রপার জায়গা দিয়ে বলুন, ব্যাখ্যা দিন, সামনে আসুন, কি হয়েছে সামনে আসুন, ব্যাখ্যা দিন না। আপনারা কেন চুপ করে থাকছেন? আর দিদিমণি কি করতে পারছেন? পারলেন কি আটকাতে? সেই তো এফআইআর তো করতে হলো। হয়তো আবার এফআইআরে ক্লিন চিট দেওয়ার ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী, যেটা বুঝতে পারছি, কিন্তু ওটাই শেষ তদন্ত, সেটাই বা কেন ভাবছেন? আজকে যদি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কালকে যেভাবে কথা বলেছেন, মুখ্যমন্ত্রীর তদন্তে তো মানুষের ভরসা হবেই না। তো যদি এইরকম হয়, তো আবার যে উপরের কোনো এজেন্সিকে দিয়ে তদন্তের কোনো অর্ডার চলে আসবে না, সেটাই বা আপনারা কী করে নিশ্চিত হচ্ছেন? মুখ্যমন্ত্রী ক্লিন চিট দিয়ে দিলেন, পরে বললো না, মুখ্যমন্ত্রী কেউ একটা গেলেন কোর্টে যে মুখ্যমন্ত্রীর এত সবার পরেও ক্লিন চিট দিয়েছেন, প্রমাণ থাকার পরেও, তখন অন্য এজেন্সিকে ঢুকিয়ে দেবে তদন্তের জন্য, তখন তাহলে কী করে বাঁচবেন? তাহলে মুখ্যমন্ত্রী কি আলটিমেট বাঁচাতে পারছেন? শুধু প্রমোশন দেবো বললেই কি সব সন্তুষ্ট হয়ে থেকে যাবেন? তো মুখ খুলে পরিষ্কার করুন, কি হয়েছে বিষয়টা, কি হয়েছে, করতে হয়েছে, কেন হয়েছে, কেন এরকম প্রশ্নের মুখে পড়ে গেল, শাস্তির মুখে পড়ে যাচ্ছেন, এখনও পরিষ্কার করবেন না? কবে চাকরিচ্যুত হবেন, কবে চাকরি হারা হবেন, তারপর বলবেন, যখন হয়ে যাবে সব কিছু, তারপর বলেই বা আর কী হবে? আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না বলছেন, তো বলুন। মিডিয়াতে বললেও সেখান থেকে রিয়াকশান তৈরি হয়, সেখান থেকে ঠিক প্রপার জায়গাতে খবরটাও পৌঁছায়, তো সেটা তো করতে হবে। যাই হোক দর্শক, আমি আমার তরফ থেকে চেষ্টা করলাম ওনাদের বক্তব্য বের করার, কিন্তু উনি যতটা বললেন ততটা শুনলেন, যতটা বাকি যেগুলো বললেন না, ধোঁয়াশা তো থেকেই গেল। ফলে এর উত্তর ওনাদের কি পরিষ্কার করতে হবে, নাহলে মানুষের মধ্যে যে ধারণা তৈরি হচ্ছে সেটাই থেকে যাবে যে ওনারা ঠিকমতো কাজ করেননি। আর এদিকে দর্শক দেখছেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে প্রমোশন দেওয়ার কথা, গতকালকে তো বলেইছেন যে ওরা যত ডিমোশন করবে আমি তত প্রমোশন দেবো, সেই দাগিদের মাথায় হাত আর কি, মুখ্যমন্ত্রী যেটা অভ্যেস। কিন্তু কালকে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে অফিসারদের ব্যাপারে একটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, যেটাকে ওনারা বলছেন ঐতিহাসিক সিদ্ধান্ত। শুনবেন কি ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে অ্যাকচুয়ালি ওনাদের কোন কোন সিদ্ধান্তকে কার্যকরী করতে চান, নিশ্চয়ই প্রশ্ন উঠবে। দেখুন, আমরা আজকে ক্যাবিনেটে পাশ করেছি যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ যারা আছে 2 বছর প্রবেশনার থাকবে এবং 3 বছর বিডিও করেই সে এসডিও হয়ে যাবে। এবং এছাড়াও অন্যান্য যারা ক্যাডার আছে অন্যান্য ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা কমিটি হয়েছে এবং করতে 46টা ডিপার্টমেন্ট অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি, আরও করব, যাতে গ্রুপে অফিসার যারা এই সমপর্যায়ে পড়ে তাদেরও যাতে প্রমোশন, ওরা কোনোদিন প্রমোশন পায় না ভালো করে, ওই একটা জায়গায় শুরু করে একটা জায়গাতেই শেষ হয়ে যায়। সুতরাং তাদের প্রমোশনটা বাড়ানোর জন্য অল ক্যাডার্স, তাদের জন্য এই সুবিধাটা তারাও পাবেন। এটা একটা ঐতিহাসিক দিন ফর আমার সমস্ত অফিসার্স এবং অন্যান্য ডিপার্টমেন্টের যারা ক্যাডার্সরাও আছে, তাদের সবাইকে আমার অনেক অভিনন্দন থাকলো। ভিডিও থেকে কীভাবে এসডিও হয়ে যাবেন খুব দ্রুত, তার একটা রাস্তা বের করে দিয়েছেন, প্রমোশনের একটা খুব সহজ ব্যাপার উনি বলেছেন। ফলে এইসব বললে হয়তো একটা অংশের অফিসাররা সত্যি খুব উদ্বুদ্ধ হবেন এবং ওনাকেও হয়তো পুষিয়ে দেবেন। এ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা। কেন এসডিও যারা আইএএস অফিসার, যারা আরও টাফ পরীক্ষা দিয়ে আসা, তাদের মাধ্যমে এসডিও মানে পদ পূরণ হলে সেটা কি ভালো হয় না? সব এদিক থেকে প্রমোশন দিয়ে এসডিও করে দেবো। আমি কোনো ডব্লিউবিসিএস অফিসারদেরকে ছোটো করছি না, নিশ্চয়ই অনেক যোগ্য লোকজন আছেন, কিন্তু ওনার অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি, আমার এটা হচ্ছে প্রশ্ন। ওনার এই যে প্রমোশন, এই যে দেওয়াটা, কোনো আগে পেতেন না, এখন এই করছি সেই করছি, সমান করছি এই করছি বললেন না,
অ্যাকচুয়ালি এটার মাধ্যমে ওনার উদ্দেশ্যটা কী সেটা বুঝতে হবে, যে ওনার উদ্দেশ্যটা কি। এই প্রমোশন ইত্যাদি বলে যেহেতু এখন অ্যাকশন হচ্ছে, অনেকে হয়তো অফিসাররাও খানিকটা ভয় পেয়ে যাচ্ছেন বা হয়তো ওনার কথা শুনে তারা চলছেন না। তো এটা হচ্ছে যে সেই জায়গা থেকে খানিকটা বুস্ট আপ করা, যে না পাশে আছি এবং তোমরা তোমাদের মতো করে মানে আমাদের মতো করে চলো, তাহলে দেখবে সব হয়ে যাবে। চললেই প্রমোশন, যতই ডিমোশন করুক কমিশন, আমরা দেব প্রমোশন। এই যে এই যে ব্যবস্থাপনা, এর মাধ্যমে অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ওটাই, সবটাই আমাদের মতো করে পরিচালনা করব, আর সামনে ভোট রয়েছে, ভোটটাও সেই মতো করে করাবো। এটা কি আমাদের বুঝতে কি খুব সমস্যা হচ্ছে? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, এবং যার বক্তব্য শোনালাম আপনাদেরকে, যদি আপনাদের কোনো মতামত থাকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।